আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন অনলাইনে যখন কিছু কেনেন তখন আপনার টাকাটা ঠিক কোথায় যায়, কতটা নিরাপদ থাকে? এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরই কিন্তু বদলে দিতে চলেছে বাংলাদেশের হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের নতুন পিএসও রেগুলেশন ২০২৫-এর খসড়া নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। গত কয়েক বছরে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে যা হয়েছে তাকে এক কথায় বিপ্লবী বলা যায়। শহর থেকে গ্রাম, এমনকি ছোট্ট চায়ের দোকান থেকে শুরু করে বড় সুপার শপ, সবখানে এখন অনলাইন পেমেন্টের ছড়াছড়ি। আর এই দ্রুত গতির প্রযুক্তিগত পরিবর্তন দেশের ফিনটেক জগৎকে দারুণভাবে নাড়া দিয়েছে। দেখুন, যখন কোনো খাত খুব দ্রুত কিন্তু একটু অপরিকল্পিতভাবে বেড়ে ওঠে, তখন সেখানে কিন্তু একটা ঝুঁকিও তৈরি হয়। এই যে হাজার হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হচ্ছে, এর পেছনে গ্রাহক বা মার্চেন্টদের টাকা আসলে কতটা সুরক্ষিত, এখানেই একটা নতুন এবং শক্তিশালী কাঠামোর প্রয়োজন দেখা দেয়। আজকের এই আলোচনায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ডিজিটাল পেমেন্টের এই উত্থানের পেছনের গল্পটা। এরপর আমরা ডুব দেব নতুন নিয়মকানুনের গভীরে, জানব কিভাবে মার্চেন্টদের টাকা সুরক্ষা নিশ্চিত করা হবে। আর সবশেষে একটু উকি দেব বাংলাদেশের ফিনটেকের ভবিষ্যতে। ডিজিটাল পেমেন্টের এই বিশাল বিস্তারের ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে গ্রাহক এবং মার্চেন্ট দুপক্ষের স্বার্থ রক্ষার জন্যই আরও শক্তিশালী আইনের দরকার ছিল। আসলে এই অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে একটা কাঠামোর মধ্যে আনাই ছিল প্রধান লক্ষ্য। এই পুরো সিস্টেমটার একদম কেন্দ্রে আছে পিএসও বা পেমেন্ট সিস্টেম অপারেটর। সহজ ভাষায় বললে, যখনই আপনি অনলাইনে কিছু কেনেন, তখন সূর্যপে বা এসএসএল কমার্সের মতো কোম্পানিগুলোই কিন্তু পর্দার আড়ালে কাজ করে। এরাই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে টাকার লেনদেনকে সহজ আর নিরাপদ করে তোলে। এই পরিস্থিতিটাকে একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে বাংলাদেশ ব্যাংক পিএসও রেগুলেশন 2025-এর একটা খসড়া তৈরি করেছে। এটাকে বলা যেতে পারে এই শিল্পের জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট, যা স্বচ্ছতা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই ডিজাইন করা হয়েছে। এই নিয়মগুলোর মূল উদ্দেশ্যগুলো কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। পেমেন্ট আইন ২০২৪-এর সাথে মিল রাখা থেকে শুরু করে গ্রাহক ও মার্চেন্টের টাকা রক্ষা করা পর্যন্ত প্রত্যেকটা লক্ষ্যই একটা স্থিতিশীল এবং নির্ভরযোগ্য ফিনটেক খাত গড়ে তোলার দিকেই ইঙ্গিত করে। দেখুন, যে কোনো শক্তিশালী ভবনের মতোই ডিজিটাল অর্থনীতিরও একটা মজবুত ভিত্তি দরকার। আর সেই ভিত্তি গড়ার প্রথম ধাপই হল সঠিক লাইসেন্সিং প্রক্রিয়া এবং যথেষ্ট মূলধন নিশ্চিত করা। একটা পিএসও হিসেবে লাইসেন্স পাওয়ার পথটা বেশ সুনির্দিষ্ট। এটা একটা ২ ধাপের প্রক্রিয়া, যা নিশ্চিত করে যে শুধুমাত্র যোগ্য কোম্পানি এই ব্যবসায় আসতে পারে। প্রথমে আবেদন করা একটা এনওসি বা অনাপত্তিপত্র নিতে হয় এবং চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর ১২০ দিনের মধ্যে কাজ শুরু করতে হয়। একটা বিষয় খুব পরিষ্কার, সব পিএসও এর জন্য মূলধনের পরিমাণ কিন্তু এক না। ঝুঁকি যত বেশি, মূলধনের পরীক্ষাও তত কঠিন। যেমন ধরুন, সাধারণ ডিজিটাল মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের জন্য ১ কোটি টাকা লাগলেও এটিএম বা সিআরএম অ্যাকোয়ারিংয়ের মতো জটিল সেবার জন্য ন্যূনতম ২০ কোটি টাকার মূলধন থাকতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। নতুন নিয়মে মূলধন দেখানোটা একবারের কাজ না। এটাকে বলা হচ্ছে চলমান মূলধন। মানে একটা কোম্পানির ব্যবসা যত বাড়বে, তার আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে মূলধনও তত বাড়াতে হবে। এটা নিশ্চিত করে যে কোম্পানিগুলো বড় হওয়ার সাথে সাথে আর্থিকভাবে আরও স্থিতিশীল থাকবে। এখন আমরা এই নতুন ব্লুপ্রিন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। গ্রাহক এবং মার্চেন্টদের টাকা সুরক্ষিত রাখার জন্য ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আছে ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাকাউন্ট বা টিএসএ। এটাকে একটা তালা দেওয়া সেফটি ডিপোজিট বক্সের সাথে তুলনা করা যেতে পারে। মার্চেন্টের টাকা সরাসরি এই অ্যাকাউন্টে জমা হবে এবং এই টাকা পিএসও তার নিজের প্রয়োজনে একদমই ব্যবহার করতে পারবে না। এটা মার্চেন্টের টাকার জন্য একটা অসাধারণ সুরক্ষা কবচ। পুরো প্রক্রিয়াটা দেখুন, কত সহজ কিন্তু কতটা সুরক্ষিত। গ্রাহকের পেমেন্ট থেকে শুরু করে মার্চেন্টের অ্যাকাউন্টের টাকা পৌঁছানো পর্যন্ত প্রতিটা ধাপে টিএসএ একটা দেয়ালের মতো কাজ করে। সবচেয়ে জরুরি বিষয় হল, পিএসও কখনোই সরাসরি টাকাটা হাতে পায় না। এটা শুধু ব্যাংককে লেনদেনটা সম্পন্ন করার নির্দেশ দেয়।
আর যদি কোনো পিএসও তাদের ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাকাউন্টে মার্চেন্টের পাওনার চেয়ে কম টাকা রাখে, তাহলে প্রতিদিনের ঘাটতির জন্য সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই বিশাল অঙ্কের জরিমানাটাই বুঝিয়ে দেয় যে নিয়মটা কতটা কঠোরভাবে প্রয়োগ করা হবে। আর শুধু জরিমানা দিয়েই কিন্তু শেষ নয়। এই নতুন নিয়মে ব্যক্তিগত জবাবদিহিতার উপর চরম গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ঘাটতি হলে তার জন্য শুধু কোম্পানি নয়, বরং বোর্ডের পরিচালক, সিইও এবং ট্রেজারি কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এটা কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন। একটা প্রতিষ্ঠান কতটা ভালো চলবে তা তো নির্ভর করে তার নেতৃত্বের উপরই। তাই নতুন রেগুলেশনে পিএসওদের পরিচালনা পর্ষদ এবং প্রধান কর্মকর্তাদের জন্যেও কিছু কঠোর নিয়ম আনা হয়েছে, যাতে তারা অভিজ্ঞ এবং জবাবদিহিমূলক হন। এখানে দেখুন যোগ্যতার মানদণ্ড কতটা বাড়ানো হয়েছে। যেমন বোর্ডের চেয়ারম্যানকে অবশ্যই নন এক্সিকিউটিভ হতে হবে, মানে তিনি কোম্পানির দৈনন্দিন ব্যবস্থাপনার অংশ হবেন না, যা নিরপেক্ষতা নিশ্চিত করে। একইভাবে সিইওকে ফিনটেক বা এই ধরনের ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞ হতে হবে। এই নিয়মগুলো নিশ্চিত করবে যে সিদ্ধান্তগুলো অভিজ্ঞদের হাতেই থাকবে। শুধু নেতৃত্বই নয়, সার্বিক তত্ত্বাবধানকেও অনেক স্বচ্ছ করা হয়েছে। এখন থেকে ঝুঁকি ব্যবস্থাপনার একটা পূর্ণাঙ্গ কাঠামো রাখা, ১২ বছর পর্যন্ত ডেটা সংরক্ষণ করা এবং যে কোনো বড় সমস্যা হলে তা দ্রুত রিপোর্ট করা বাধ্যতামূলক। এই সবগুলোই পিএসওদের আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। তো এতক্ষণ আমরা অনেকগুলো নিয়মকানুন নিয়ে আলোচনা করলাম। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর সমন্বয়ে বাংলাদেশের ফিনটেক শিল্পের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? চলুন দেখি এই নতুন ব্লুপ্রিন্ট আমাদের জন্য কী বার্তা নিয়ে আসছে। তাহলে এই দীর্ঘ আলোচনার মূল সারমর্ম কি? সংক্ষেপে বললে, নতুন এই নিয়মাবলীর ভিত্তি হল ৩টি স্তম্ভ: নিরাপত্তা, আস্থা এবং স্থিতিশীলতা। মার্চেন্টের টাকার সম্পূর্ণ সুরক্ষা, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্ব এবং একটি পরিষ্কার কাঠামো, এই ৩টি বিষয় ডিজিটাল পেমেন্টের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বহু গুণে বাড়িয়ে দেবে। শেষ প্রশ্নটা হলো, এই কঠোর নিয়মকানুন কি উদ্ভাবনকে আরও উৎসাহিত করবে, নাকি নতুন উদ্যোক্তাদের জন্য এই খাতে প্রবেশ করা আরও কঠিন করে তুলবে? এর উত্তর তো সময়ই বলে দেবে, তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ এক নতুন দিকে মোড় নিতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং অর্থ সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।